ধন্যবাদ জানাই আদিবাসী মানবাধিকার সংগঠনের কার্যকারী সভাপতি নেপাল সিংকে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। এখন আমি অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, দীর্ঘদিনের মানবাধিকার কর্মী শ্রী শ্রীয়ত ভদ্রকে আমাদের সামনে কিছু কথা বলার জন্য, এবং তাকে অনুরোধ করব আজকে বিশ্ব মানবাধিকার দিবসে মানবাধিকারের গুরুত্ব ইতিহাস নিয়ে আমাদের সামনে কিছু কথা বলার জন্য। এই দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়ে আজকে 10ই ডিসেম্বর আমরা কেন পালন করছি? অন্য তারিখে বছরের 365 দিন আমরা প্রতিবাদ করি, নানা ধরনের সভা হয়, মিছিল হয়, গণকনভেনশন হয়, সব হয়। এই দাবিগুলো বারবার ঘুরে ঘুরে আমাদের মধ্যে চলে আসে এবং আমরা মানুষের কাছে সেই দাবিগুলো নিয়ে যাই। 10 তারিখে 10ই ডিসেম্বর একটা আলাদা দিন। আলাদা দিনে আমরা সব দাবিই বলতে পারি, কিন্তু এই দিনে একটা আলাদা মর্যাদা আছে। 80-র দশকে যখন আমরা প্রথম পশ্চিমবাংলায় বঙ্গ সমাজে মানবাধিকার শব্দটাকে পরিচিত করবার জন্য এই দিবসটা গ্রহণ করি, এবং তখন আমি যে সংগঠন করতাম, এখনও করি, গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর, তখন আমরা লোকের কাছে মানবাধিকারের তাৎপর্য, সব অধিকার আছে, আপনার অর্থনৈতিক অধিকার আছে, সাংস্কৃতিক অধিকার আছে, সামাজিক অধিকার আছে, নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার আছে, সমষ্টিগত অধিকার আছে, আদিবাসীদের সমষ্টিগত অধিকার, কালেকটিভ রাইটস সব আছে। এই দিনটার আলাদা একটা মাহাত্ম্য আছে। 1948 সালের বছরটা মনে রাখুন, 1948 10ই ডিসেম্বর কোনো ব্যক্তির উদ্যোগে নয়, রাষ্ট্রসংঘ, যাকে আমরা ইউনাইটেড নেশন বলি, সেই সময় সমস্ত সদস্যরা 10 তারিখে এই মানবাধিকার সর্বজনীন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট, সর্বজনীন মানবাধিকার ঘোষণা করে। এবং আপনাদের জানা উচিত, গর্বিত হওয়া উচিত, ঘোষণা যিনি করছেন তিনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম লেডি রোজালিন রুজভেল্ট। এবং যে মহিলারা এই আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা বয়ান করেছেন, তার মধ্যে ভারতের একজন ছিলেন, ভারতে একজন মহিলা ছিলেন, তার কথা আমরা স্মরণ করি না, তার নাম হান্সা মেহতা। তিনি সংবিধান রচনার আগে সংবিধান পরিষদের যে সভা হয়েছিল তার সদস্য ছিলেন, এবং তিনি ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করেছিলেন মানবাধিকার এই ঘোষণার খসড়া তৈরি করার জন্য। হান্সা মেহতা তার নাম। এই ঘোষণার অনেকগুলো দিক আছে, অত্যন্ত সংক্ষেপে। 48 সাল কেন 50 নয়, কেন 62 নয়, কেন 48? তার কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 45-46 সালের শেষ হওয়ার পর ইউনাইটেড নেশনের চার্টার যখন তৈরি হয়, ঘোষণা হয় 45 সালের পর, তখন নাজিবাদের ওই বিশ্ব জুড়ে, বিশেষ করে ইউরোপ জুড়ে ইহুদিদের নিধন কার্য, হলোকস্ট যাকে আমরা বলি, ঘন ঘন মহাযজ্ঞ, মানুষকে হত্যা করা হয়েছিল শুধু ইহুদি হওয়ার অপরাধে, গ্যাস চেম্বারে পাঠিয়ে দেওয়া হয়েছিল, শিশু, মহিলা, পুরুষ কেউ বাদ যায়নি। সেটা যাতে পৃথিবীতে আবার ফিরে না, সেই মানুষ নিধন যজ্ঞ, ইহুদি তুই একটা নরকের কীট, তুই একটা ইঁদুর, মনুষ্যেতর ঘোষণা করে তাকে যাতে হত্যা না করা যায়, কোনো মানুষকে যাতে হত্যা আর না করা যায়, তার জন্য দেশে দেশে রাষ্ট্রনায়কেরা এই ঘোষণাটা করলেন, একটা রক্ষা কবচ দেওয়ার চেষ্টা করলেন। যদি করে, তারপরও হচ্ছে, যদি করে তাহলে তোমার এইগুলো রক্ষা কবচ লিখিত রইল, গৃহীত রইল, স্বীকৃত রইল,
আগের স্বীকৃত ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনে এই ধরনের মানবাধিকারের ঘোষণা হয়নি, শান্তির পক্ষে ঘোষণা হয়েছিল। যুদ্ধ নয়, শান্তি চায়। তো প্রত্যেকটা নাগরিকের নিজস্ব কিছু অধিকার আছে, তাকে রাষ্ট্র বাধ্য, যে ক্ষমতা আসুক না কেন, ABCD যে আসুক না কেন, তাকে ওগুলো রক্ষা করতে হবে, স্বীকৃতি দিতে হবে। কোনো ব্যত্যয় চলবে না, কোনো ব্যতিক্রম চলবে না। তাই প্রথম ঘোষণাটা দেখুন, অনুচ্ছেদ 30টা অনুচ্ছেদ আছে। এই মানবাধিকারের ঘোষণা যদি আপনারা পাঠ করেন কোনো একটা অবসরে, আপনাদের বিচিত্র এই যন্ত্রে আছে, অন্যভাবে আমাদের বাংলায় অন্য ভাষাতে পাবেন। 30টা অনুচ্ছেদ আছে। প্রথম অংশটাকে আমরা বলি প্রথম প্রজন্মের অধিকার, যেগুলো রাজনৈতিক এবং নাগরিক। দ্বিতীয় একটা অংশ আছে, আমরা বলি দ্বিতীয় প্রজন্মের অধিকার, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এবং সাংস্কৃতিক। তৃতীয় প্রজন্ম ছোট সমষ্টিগত অধিকার, সেটা আদিবাসীদের হতে পারে, সংখ্যালঘু সম্প্রদায়ের হতে পারে, আন্দোলনরত কোনো গোষ্ঠী মানুষের হতে পারে, উচ্ছেদ হওয়া মানুষের, উচ্ছেদ যারা হয়ে যাচ্ছেন সেই মানুষের সমষ্টিগত লড়াই হতে পারে। এই 3টে প্রজন্মের ত্রিবেণী ধারায় সঙ্গমে মিলনে মানবাধিকারের ঘোষণা। মনে রাখবেন, বহু দার্শনিক, সেটা কার্ল মার্কস হতে পারেন, অন্যরা হতে পারেন, রুসো হতে পারেন, ক্লাসে আমাদের পড়ানো হয়, তাদের দর্শনের ধারণা আছে। কিন্তু এগুলো কোনো দার্শনিকের দর্শন নয়, জীবনের বাস্তব অভিজ্ঞতায়, দুঃস্বপ্নের ইতিহাস, যেটা ইহুদিরা, ফ্যাসিবাদ আমাদের চোখের সামনে খুলে দিয়েছিল। মানুষ এত নির্মম, এত অমানবিক, এত অত্যাচারী হতে পারে, তাহলে একটা কিছু সুরক্ষা দরকার। তার জন্য এই মানবাধিকার ঘোষণাটা হয়। সেই সময় পৃথিবীর সমস্ত দেশ এবং 198টা দেশ এখন, তারা সবাই স্বীকার করে দিয়েছে। সেই সময় 3টে দেশের আপত্তি ছিল একটা মাত্র ধারায়। তখনকার সমাজতান্ত্রিক দুনিয়া, সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের সমাজতন্ত্ররা, তারা বলেছিল আমরা 17 নম্বর অনুচ্ছেদটা মানতে পারবো না। 17 নম্বর অনুচ্ছেদে কী ছিল? ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। বলে আমাদের দেশে কোনো ব্যক্তিগত স্বাধীনতা নেই, সবই রাষ্ট্রীয়, ফলে কোনো ব্যক্তিগত টাটা বিড়লার যে অধিকার, সেগুলো আমরা কখনো মানতে পারবো না। দ্বিতীয়, সৌদি আরব, তারা বলেছিল যে যেহেতু ধর্মান্তকরণ আমাদের দেশে আপত্তিকর, সেহেতু আমরা সেটা গ্রহণ করতে পারবো না। সেই সময় আপত্তি জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা, যারা সাদা কালোর প্রভেদটাকে সেই সময় মেনে নিয়েছিল, যে সাদাদের আলাদা অধিকার, কালোদের আলাদা অধিকার। কিন্তু বাকি 29টি অনুচ্ছেদ তারা গ্রহণ করেছিল। তারা বিরোধিতা করেনি, তারা বিরত থেকেছিল। ইংরাজিতে একটা শব্দ আছে আপনারা জানেন, বলে অ্যাবস্টেইন। বিরোধিতা করেনি, কিন্তু 29টা যে অধিকারগুলো আছে সেগুলো মেনে নেবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রাইট নট টু বি টর্চার, অত্যাচারিত না হওয়ার অধিকার। কৃতদাস প্রথা থাকবে না, বিনা বিচারে আটক কাউকে রাখা যাবে না, আইনের চোখে সকলে সমান, এবং নারী পুরুষের কোনো বিভেদ চলবে না। যতক্ষণ না পর্যন্ত অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নির্দোষ। এই কিছু মৌল ধারণা, সেইটা মানবাধিকারের ঘোষণার মধ্যে ছিল। আবার আমি বলছি, এটা নৈতিক ঘোষণা, এটা কোনো আইনি স্বীকৃতি নেই। 1966 সালের পর থেকে, 1966 সালের পর থেকে যখন ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল পলিটিক্যাল রাইটস, ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক সোশ্যাল কালচার রাইট করে উঠল, সেগুলোর মধ্যে একটা আইনি ব্যাপার আছে। সরকার যদি সই করে, দেশ যদি সই করে, তাহলে তার নাগরিকরা সেগুলোর আইনি অধিকার পাবে। এই মানবাধিকারের চলা শুরু হয় এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ স্বীকার করে তার নাগরিকদের অধিকারগুলোকে সে রাখবে। আজকে যখন একটা প্যাটার্ন গড়ে উঠেছে যে এটা মন্দির ছিল, ওটা মসজিদ ছিল না প্রথম থেকে। যদি মসজিদ
মধ্যে যদি শিবলিঙ্গ না পাওয়া যায়, শিব মন্দিরও না পাওয়া যায়। আমি যখন দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছি, তখন আমাদের দুটো ক্যাম্পাস ছিল, একটা নিচে একটা পাহাড়ের উপরে। আমরা যখন সেই ওপর থেকে নিচে পড়তে আসতাম, পাশে মেহরলিতে আখণ্ডজীব মসজিদ ছিল। আমরা ওখান দিয়ে যাবার পথে পেছন দিকে কুতুব মিনার ছিল। এই বছরের জানুয়ারি মাসে 30শে জানুয়ারি, যেহেতু ওখানে আরএসএসরা অন্য কোনো হিন্দু উগ্রবাদী সংগঠন খুঁজে পায়নি ওটার পেছনে শিব মন্দির আছে কি শিবলিঙ্গ আছে, খুঁজে যখন পায়নি, তখন অন্য চতুরতায় কর সেবক হিসেবে যিনি বাবরি মসজিদ ধ্বংস করে দিয়েছিলেন, ধ্বংসের অন্যতম নায়ক কর্মী ছিলেন বর্তমান দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, তিনি একটা আবিষ্কার করলেন যে 600 বছরের সুলতানা রাজিয়ার সময় আখণ্ডজী মসজিদ, যে এটা বেআইন। যখন পেছনে মন্দিরের গল্প পাওয়া গেল না, তখন এটাকে ভাঙতে হবে, তখন এটা অন্য অজুহাত বার করলো, দূরত্বার ছলের অভাব হয় না, যে এটা আধুনিক পৌরসভার কোনো অনুমতি নেই, কর্পোরেশনের কোনো অনুমতি। 600 বছরের পুরনো একটা মসজিদ, সেটা আধুনিক পৌরসভার অনুমতির প্রয়োজনই হয় না। ওটা প্রত্নতাত্ত্বিক বিভাগ ঘোষণা করেছে ওটা ঐতিহাসিক মসজিদ। কাক ভরে, ভোরবেলা লোক নামাজ পড়বার আগে কাক ভরে বুলডোজার দিয়ে 10-12টা বুলডোজার নামিয়ে কাক ভরে ধ্বংস করে দিল মসজিদটাকে। আপনি দিল্লি গেলে এখন তার চিহ্ন খুঁজে পাবেন না। আন্তর্জাতিকভাবে একটা কোর্ট আছে, আদালত আছে, তার নাম ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। 2000 সালে চালু হয়েছিল, 2002 থেকে সেটা কার্যকর হতে শুরু করে। তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করেছে প্যালেস্টাইনদের ওপর নৃশংস গণহত্যা কয়েক মাস ধরে চালাবার জন্য। এই 2000 সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বিবৃতি দিয়ে বলেছিল শুধু মানুষ মারা নয়। আপনারা, আমি একটু থেমে একটা অন্য প্রসঙ্গে এসে আসবো। 3 ধরনের মারাত্মক অপরাধ এই ধরনের কোর্টে আলোচনা হয়। আমি আপনাকে মার্ডার করলাম, সেগুলো ওইসব ক্রিমিনাল কোর্টে যাবে না। আর কোনো দেশ যদি সই না করে, তাহলে সেই দেশের গণহত্যা ঘটলেও ওই আদালতে যাওয়া যাবে না। ভারত সই করেনি, আমেরিকা সই করেনি, ব্রাজিল সই করেনি। এখানে গণহত্যা ঘটলেও, এখানে সংখ্যালঘুদের শেষ করে দিলেও ওই কোর্টে যাওয়া যাবে না, যেহেতু সই করেনি ভারত সরকার। সেটা ছেড়ে দিন। এই কোর্টের মাহাত্ম্য হচ্ছে, যদি ভারত সরকার সই করে তাহলে একজন ব্যক্তিও যেতে পারে। সরকার কবে যাওয়া দরকার নেই। আমি সুজাত, আমি যেতে পারি, কোনো সীমারেখা নেই। কত বছর পুরনের ঘটনাতেও আমি যেতে পারি, তো সরকার সই না করলে আমি যেতে পারব। এরম একটা কোর্টে তারা বিবৃতি দিয়ে বলেছিলেন বাবরি মসজিদ ধ্বংস 92 সালে মানবতার বিরুদ্ধে অপরাধ। বাবরি মসজিদ ধ্বংসে পরবর্তীকালে 1000 জন লোক মারা যায়। বাবরি মসজিদটাই একটা সংস্কৃতির, একটা সম্প্রদায়ের এথনিক হেরিটেজের অংশ। সেটা ন্যায়ভাবে হয়েছিল কি অন্যায়ভাবে হয়েছিল ইতিহাসের কোন আদিকালে, যা প্রমাণ করা অসম্ভব, কিন্তু ওটা যখন আছে, সেটা একটা এথিক্যাল হেরিটেজ। ওটা ধ্বংসের মাধ্যমে সেই কমিউনিটিকে তুমি শেষ করে দেবার একটা মেসেজ পাঠাচ্ছ, একটা বার্তা পাঠাচ্ছ। মালি শহরে যখন উগ্রবাদী মুসলিম সংগঠন মধ্যযুগের লাইব্রেরিকে ধ্বংস করে দেয়, প্রাচীন সব পুঁথি, মধ্যযুগের পুঁথি আরবিক ভাষায়, যা আজ দুর্লভ, যা ইসলামের উত্থান, ইসলামের হযরত মুহাম্মদের অনেক ব্যাখ্যা দিয়েছে ঐতিহাসিক সম্পদ, তাকে ধ্বংস করে দেয় মালি শহরে। যখন তালিবানরা বামিয়ানের বৌদ্ধ মন্দিরগুলোকে, মূর্তিগুলোকে কামান দিয়ে ধ্বংস করে দেয়, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বলেছিল এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ।
আজ যখন আপনি মন্দির আক্রমণ করেন, একজন মুসলমান হওয়ার অপরাধে তাকে পিটিয়ে মারেন, মাংস আছে কি আছে না তা নানান অপরাধে শুধুমাত্র সন্দেহের বশে নৃশংসভাবে হত্যা করে ভিডিও দিয়ে সমাজকে নির্মম অমানবিক করে তোলেন, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। মানবাধিকার দিবসে এই কথাগুলো আমাদের স্মরণ রাখা উচিত। মানবাধিকার ঘোষণায় আর একটা কথা বলে আমি শেষ করব। মানবাধিকার আন্দোলনের সবচেয়ে বড় দিক দুটো। কাউকে বিনা বিচারে আটক রাখা যায় না। যদি বিচার করতে হয় তাহলে যতক্ষণ না পর্যন্ত অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্দোষ, এবং সম্পূর্ণ ন্যায় বিচার পদ্ধতি মেনে বিচার করতে হবে। আমি ওকে ধরলাম, ও ইসলামিক জঙ্গি, ধরে তাড়াতাড়ি বিচার করে ফাঁসি দিয়ে দেওয়া, আমরা তার বিরোধিতা করি। মানবাধিকারের ঘোষণা তার বিরোধিতা করে। ভারতবর্ষে একটা দমনমূলক আইন আছে, শর্ট করতে হবে। তোমার এরা মানেই তো মেসে, তাও পাইচারি করে এখানে আসছে কেন? ও ভয় দেখাচ্ছে যে আপনি শেষ করুন। আমার যে আর একটা, আমি আজকে 4টে প্রোগ্রাম, এটা 3 নম্বর পুরোহিত আমি, আর একটা প্রোগ্রাম আছে, কিন্তু কেউ কলাও দিচ্ছে না, গামছাও দিচ্ছে না, খেতেও দিচ্ছে না, 1 কাপ চাও খাওয়ায়নি কেউ এখনো। ওই জল দিয়েছে খালি। মানবাধিকারের সবচেয়ে বড় একটা দিক হচ্ছে দমনমূলক আইন থাকবে কিনা। বলতে লজ্জা লাগে, ব্রিটিশ আমলে আমরা আজও টেক্সট বইয়ে ক্লাসে যখন পড়াতাম, আজও আপনারা পড়েন, রাওলাট আইনের বিরুদ্ধে রাওলাট সত্যাগ্রহ মহাত্মা গান্ধীর নেতৃত্বে হাজার হাজার মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ সব রাওলাটের বিরুদ্ধে আন্দোলন করছে। ডেভিড হার্টিম্যানের বই যদি পড়েন, আরএসএসদের শিখিয়ে দেওয়া উচিত, তারা তো ব্রিটিশের দালালি করেছে। রাওলাটের বিরুদ্ধে যখন হাজার হাজার লোক গান্ধীর নেতৃত্বে আন্দোলন করছেন বিহার, উত্তরপ্রদেশ, তখন একদিকে স্লোগান উঠছে আল্লাহ আকবর, একদিকে স্লোগান উঠছে হর হর মহাদেব, আর একজন জৈনের ধর্মের স্লোগান তুলছে, সবাই মিছিল একসাথে হাঁটছে যে রাওলাট সত্যাগ্রহ, রাওলাট আইনটাকে বাতিল করো। রাওলাট আইনে ছিল যদি কারো সন্ত্রাসবাদীকে কোট আনকোট ফাঁসি দিতে হয়, তাহলে হাইকোর্টের 2 বিচারপতির মত লাগবে। ওই 2 বিচারপতির মধ্যে যদি একজন বিচারপতি বলেন যে ওর ফাঁসি হওয়া দরকার নেই, ফাঁসি হবে না। ধরে নিন ক্ষুদিরাম অনেক আগে শহীদ হয়েছেন, ক্ষুদিরাম বেঁচে আছেন, হাইকোর্টের লোকের 2জন জজের একজন বললেন ক্ষুদিরামের ফাঁসি হবে না, তাহলে হতো না। রাওলাট আইনের টুকে আমাদের এই দেশের কংগ্রেস সরকারের সেই সময় যারা ক্ষমতায়, রাজীব গান্ধীর তখন ওই মেজরিটি, ইন্দিরা গান্ধীকে হত্যা করার পর প্রায় পুরো পার্লামেন্টটাই তার দখলে। 1985 সালে একটা, 1967 সালে একটা পুরাতন আইন তাকে পড়েছিল, যে আইনের সাজা মাত্র 2 বছর, সে আইনটাকে পেরে এনে, মাফ করবেন ওটা পরে, টেররিস্ট ডিস্ট্রাকশন অ্যাক্ট, টাডা আইনটাকে প্রণয়ন করলেন। রাওলাটের যা কিছু আছে, যার জন্য গান্ধী লড়াই করলেন, কংগ্রেস লড়াই করলো, ওই রাওলাটের আইনের অংশটা টাডার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। ভারতীয়রা টুকলিফাই ভালো টুকলি করতে পারে, সাহেবের টুকলিটা ঢুকিয়ে দিল ওখানে, ঢুকিয়ে দিয়ে আরও খারাপ করলো, বললো নিম্ন আদালতের বিচারপতি একজন, সে ফাঁসি দিতে পারে। অন্যায়ভাবে আফজল গুরুর ফাঁসি হয়েছে, অন্যায়ভাবে ইয়াকুব মেমনের ফাঁসি হয়েছে, অন্যায়ভাবে শিখ হত্যাকাণ্ডের জন্য কর্তার সিংয়ের ফাঁসি হয়েছে। ওই আইনগুলোর জন্য ফাঁসি দিয়ে দেওয়া হলো। 95 সালে রাজীব গান্ধীর কাছে রিপোর্ট আসে যে 62,000 জন টাডা আইনে গ্রেপ্তার আছে, তার মধ্যে 60 জন, 60,000 আউট অফ 62, 62,000-এর মধ্যে 60,000 জন সন্ত্রাসবাদী নয়, শুধু মুসলমান নাম হয়তো তাদের আছে,
কেউ জঙ্গি নয়। ভাবতে পারেন সংখ্যা ৬২,০০০-এর মধ্যে ৬০,০০০ প্রাথমিকভাবে নির্দোষ। ৫ বছর জেল খাটা হয়ে গেছে, ৬ বছর জেল খাটা হয়ে গেছে, ৭ বছর জেল খাটা হয়ে গেছে। পুলিশ পয়সা খেয়ে ভাড়াটের বিরুদ্ধে বাড়িওয়ালার হয়ে ওই সাংঘাতিক আইনটা লাগিয়ে দিয়েছে, দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। মুসলমানরা সবচেয়ে বেশি আক্রান্ত। রাজীব গান্ধী ৯৫ সালে আইনটা তুলে নিলেন। ইংরাজিতে বলে পার্লামেন্টের ভাষায় অ্যালাউ টু ল্যাপস। ৯৫ পর রিনিউ করা দরকার, রিনিউটা আর করলেন না, আইনটা উঠে গেল। কুইকলি চলে আসছে বিজেপির আমল। ২০ সালে বাজপেয়ী, ২০০০ সালে বাজপেয়ী, ২০০০ থেকে ২০০৩, ২০০১ থেকে ২০০৩-এ বাজপেয়ী আর একটা আইন আনলেন পোটা, একেবারে লাউলাটের ধাঁচে। ২০০৪ এই চিদম্বরম রিপোর্ট পেশ করছেন সংসদে যে ৩,০০০ জন গ্রেপ্তার হয়েছে মাত্র ২ বছরের মধ্যে। ৩,০০০ জনের মধ্যে প্রায় ২,৫০০ জন নির্দোষ। ওটাই তুলে নাও। বিচিত্র আমাদের সংসদ, বিচিত্র আমাদের সাংসদেরা। সকালবেলা পোটা তুলে নেওয়া হলো, তুমুল হাততালি, সবাই তুলে নিল। ভালো খাওয়া দাওয়ার পর, লাঞ্চের পর পোটা আইনটাকে এবং ওই টাডা আইনটাকে, ওই ১৯৬৭ সালে একটা পুরাতন আইন, নাম সবাই ভুলেও গেছে। ওটা চারুবাবুদের পার্টিকে ব্যান করার জন্য একবার ব্যবহার হয়েছিল, একবার আলোয়ালের কৃষক আন্দোলনের সংগঠনকে ব্যান করার জন্য ব্যবহার হয়েছিল। ২ বছরের সাজা, তাতে ধরা পড়লে ৬ মাসের সাজা। সেই আইনটাকে তাক থেকে নামিয়ে ঝেড়ে পুঁচে পোটা এবং টাডার যাবতীয় ধারা ঢুকিয়ে দেওয়া হলো, যার ভয়ঙ্কর নাম ইউএপিএ, আনলফুল প্রিভেনশন অ্যাক্টিভিটি ডিটেনশন। রাষ্ট্র সেখানে থেমে থাকলো না। ৪, ৪-এর পর ৮, ৮-এর পর ১২, ১২-র পর ১৪ এবং ১৬ সালে সংশোধন করলো। ভয়ানক। একবার ধরা পড়লে আপনার নিস্তার নেই। রবীন্দ্রনাথ লিখেছিলেন না, পুলিশের লালায় বিষ আছে, ও যাকে ছোঁবে তাকে শেষ করে দেবে। ইউএপিএর লালায় বিষ আছে, ও যাকে ধরবে তাকে শেষ করে দেবে। সে আইন আছে যা মানবাধিকার বিরোধী। সেপ্টেম্বর মাসে, প্রতি বছর আপনারা জানবেন, সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘে, হয় জেনেভা নয় নিউ ইয়র্কে, সারা ভারতের মানবাধিকার, সারা বিশ্বের মানবাধিকার নিয়ে একটা আলোচনা সভা হয় সারা বিশ্বের। এই সেপ্টেম্বর মাসে হয়েছে। ওখানকার মানবাধিকার কাউন্সিল আবার ভারত সরকারকে বলেছে এই ইউএপিএ আইনটা বাতিল করো, এটা মানবতা বিরোধী আইন। সরবার কেউ নেই। আমি শেষ করি। মানবাধিকার দিবসের ঘোষণার একটা অন্যতম দিক হচ্ছে মৃত্যুদণ্ড বাতিল। সমস্ত অপরাধের জন্য ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড বাতিল করা। কোনো দেশে কোনো অপরাধের জন্য মৃত্যুদণ্ড থাকবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অপরাজিতা বিল আনেন, তখন আমরা মানবাধিকারের জায়গা থেকে বিরোধিতা করেছিলাম সবলভাবে, প্রবলভাবে। মৃত্যুদণ্ড কেন বিরোধিতা করি? 3টে সংক্ষিপ্ততম কারণ বলে আমি আমার বক্তব্য শেষ করব। একবার কাউকে মৃত্যুদণ্ড দিলে এটা এমন একটা সাজা, ফিরিয়ে আনা যায় না। যে দেশে টেকনোলজিতে সবচেয়ে হাই, আমেরিকার মতো দেশে অসংখ্য রংফুল কনভিকশন, ভুল সাজা, বাজে সাজা, গরিব ঠিকমতো কেস সাজাতে পারেনি, উকিল ঠিকমতো বলতে পারেনি, তার উপর দাঁড়িয়ে বিচারপতিরা যা এভিডেন্স পাওয়া যায় তার উপর দাঁড়িয়ে সাজা দিয়ে দিয়েছেন, ফাঁসি দিয়ে দিয়েছেন। আর ভারতের মতো যেখানে বিচার কেনা যায়, পয়সা থাকলে ভালো উকিল দিয়ে কুটকাচালি করে বেরিয়ে যাওয়া যায়। বাবরি মসজিদ ধ্বংসের কেউ অপরাধী নয়, এই তো আমাদের দেশের রায়। সোহরাবুদ্দিনকে হত্যার জন্য কেউ অপরাধী নয়, এই তো দেশের রায়, আমাদের দেশের রায় হয়েছে। সেখানে কাউকে মৃত্যুদণ্ড দিলেন, 2 বছর বাদে বেরোলো, সে করেনি, ওটা ছোটন দাস করেনি, ওটা সুজাত করেছে। ততক্ষণে তার আপনি জীবন নিয়ে নিয়েছেন, তার জীবন আপনি ফেরত দিতে পারবেন না। 2,
মানুষ সংশোধনযোগ্য, মানুষকে সংশোধন করা যায়। আমাদের দেশে জেলখানার নাম সংশোধনাগার। সমস্ত মানুষকেই সংশোধন করা যায়। মানুষ সমাজের নানা কারণে সুকুমার প্রবৃত্ত চাপা পড়ে যায়, খারাপ চরিত্রটা বেরিয়ে পড়ে। ভালো পরামর্শ পেলে, ভালো পরিবেশ পেলে সেই খারাপ মানুষটার মধ্যে ভালো গুণগুলো, প্রবৃত্তিগুলো বিকশিত হতে পারে। প্রমাণ, জয়প্রকাশ নারায়ণের সময় চম্বলে ডাকাতদের ফাঁসি না দিয়ে সংশোধন করা হয়েছিল। প্রমাণ, রামকৃষ্ণ মিশন মালদা সব দুর্ধর্ষ ডাকাতদের ছাড়িয়ে এনে তাদের পরিবর্তন করে তারা সেলুন চালায়, জীবনে ছুরি দিলে আর ছুরি মারবে না, কাঁচি নিয়েই থাকবে। প্রমাণ, এই প্রেসিডেন্সি জেলে আমি গেছি, আদালতের আদেশে আমি দেখেছি আজও আছে অলকানন্দ দাস, অনুপ রায়ের মতো মানুষদের, সঙ্গীত শিল্পী, সমাজশিল্পীদের অনুপ্রেরণায় দুর্ধর্ষ সব তারা ডাকাত, অপরাধ রেকর্ড পড়লে চমকে উঠবেন। তারা এখন বাল্মীকি প্রতিভা করছেন, গান গাইছেন। তাদের সমস্ত হাতের কাজ হেস্টিংসে এখনও বিক্রি হয় অল্প দামে। কি চমৎকার হাতের কাজ! মানবাধিকারের আমার এই ঘোষণার তাই দুটো দিক আছে। মার্টিন লুথার কিং একবার বলেছিলেন, কালো মানুষের নেতা, ইনজাস্টিস টু ওয়ান, ইনজাস্টিস টু এনিওয়্যার, ইনজাস্টিস টু এভরিওয়্যার, এভরি ম্যান। একজনের প্রতি অন্যায় সকলের প্রতি অন্যায়, সকল মানুষের প্রতি অন্যায়, সকল জায়গার প্রতি অন্যায়। আর আইনস্টাইনকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, দাদা কোন যুদ্ধটা আপনার জীবনে সবচেয়ে ভালো? বলে একটা যুদ্ধ অনন্ত, এই যুদ্ধ কোনো দিন শেষ হয় না। কেউ সমাজবাদ চাইলো, সমাজবাদ হয়ে গেল। কেউ সমাজ পরিবর্তন চাইলো, সরকার পরিবর্তন চাইলো, হয়ে গেল। তো একটা যুদ্ধ অনন্ত, সেটা হচ্ছে মানবাধিকারের যুদ্ধ। মানুষের অধিকারের সপক্ষে দাঁড়িয়ে যে লড়াই অন্যায়ের বিরুদ্ধে, এ যুদ্ধের কোনো শেষ নেই। আমাদের তাই লড়াইয়ের কোনো শেষ নেই।